রাশেদের ফিরে আসা, রাশেদ কোনোভাবেই মানব পাচারের সাথে বা মানব পাচার এই অভিবাসীর সাথে সম্পৃক্ত হয়ে জড়ায় যায়। আমরা দেখি আমার রাশেদ কিভাবে ফিরে আসলো, আসলে এর সাথে কিভাবে কি কানেক্টেড। তা গ্রামের ছেলে রাশেদ আমরা দেখতে পাইতেছি প্রথমে যে গ্রামের ছেলে রাশেদ, গল্পটা মনোযোগ দিন। গ্রামের ছেলে রাশেদ ছোটবেলা থেকে তার স্বপ্ন বিদেশে গিয়ে কাজ করবে। আমরা তো ইদানিং খুব ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখি দালালের কপ্পরে পড়ে। এই যে আমরা ইদানিং দেখতেছি যে ইরানে যুদ্ধ হচ্ছে, কোথায় জানি দেখলাম দুইটা ছেলে ওই দেশে গিয়ে এসে অলরেডি 20 জনের ভিতরে 16 জন মারা গেছে, আর 4 জন তারা বেঁচে আছে আর কি, আশপাশ তাও আহত আছে। তারা যে কোনো সময় তারা হয়তো বলতেছে বাংলাদেশ সহায়তা চাচ্ছে। তো যাই হোক, সরকার এটা ব্যবস্থা নিবে অবশ্যই, যেহেতু বারবার সরাসরি একবার মাননীয় প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতেছে, এগুলো অবশ্যই নজরে আসবে যারা এই নিয়ে কাজ করে। তো যাই হোক, ছোটবেলা থেকে এই স্বপ্ন বিদেশে কাজ করবে, পরিবারের অভাব, দূর করবে, এটাই হলো কথা। আমাদের অনেকেই যায় কিন্তু দালালের পরে পরে দালালের এই পরে পরবর্তী যায় যে কাজ দেওয়ার কথা, পরবর্তী যায় দেখে যে সৌদি আরব মরুভূমিতে কাজ করে, এরকম অনেকের গল্প আমরা জানি। তো বাবা একজন দিনমজুর ছিল, তার মা মানুষের বাসায় কাজ করেন, সংসারে কষ্টের শেষ নেই। যখনই এই গ্রামের এক পরিচিত লোক কামাল এসে বলল, এক পরিচিত লোক, রাশেদ মালয়েশিয়ায় ভালো চাকরি আছে, মাসে অনেক টাকা পাবি, শুধু কিছু কাগজপত্র আর টাকা লাগবে। রাশেদের চোখে তখন স্বপ্ন জেগে উঠলো। মা বাবার ধারণার টাকা জোগাড় করলেন, কামাল সব কাজ ঠিক করে দেওয়ার আশ্বাস দিল। কিন্তু রাশেদ বুঝতে পারেনি এই চাকরির লোভের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মানব চক্র। আমরা মানব চক্র কিন্তু দেখছি। প্রতারণা শুরু হয়ে গেল। এক রাতে কামাল রাশেদ সহ আরো কয়েকজন যুবককে ঢাকায় নিয়ে গেল তাদেরকে। সেখানে তাদের তাদের পাসপোর্ট নেওয়া হলো, বলল আগে সীমান্ত পার হতে হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। তার মানে সীমান্ত পার করে দিবে তাদেরকে। রাশেদ ভয় পেলেও তারপর ফিরে যাওয়ার পথ নেই, ভয় পেলেও তাদের ফিরে যাওয়ার পথ নেই। তাদের একটি ঘরে আটকে রাখা হলো, অলরেডি আটকাই দিচ্ছে। খাবার কম, বাইরে যাওয়ার অনুমতি নেই। পরে একজন লোক এসে হুমকি দিল, চুপচাপ যা বলে তাই কর, না হলে মারধর করবো, আর বাড়িতে খবরও যাবে না। রাশেদ তখন বুঝলো যে সে আর চাকরির পথে নেই, সে পড়েছে মানব পাচার ফাঁদে। সে অলরেডি মানব পাচার ফাঁদে পড়ে গেছে। তাহলে অশ্বসনের অন্ধকার চক্রটি রাশেদের সীমান্ত পেরিয়ে অন্য দেশ পাঠানোর চেষ্টা করছিল। কেউ 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 তাকে জোর করে শ্রমে কাজে লাগাচ্ছিল, কেউ কেউ আবার তাকে জোর করে কাজও করাইতে, শ্রম হয় যে জোরপূর্বক কাজ করাইছে, কেউ পাচার হচ্ছিল আরো দূরে। রাশেদের এক বন্ধু সুমন প্রতিবাদ করে তাকে মারধর করলো, তাদের বলল তোদের ঋণ শোধ না হওয়া পর্যন্ত কাজ করতেই হবে। এই যেন এক ঋণ দাসত্ব, কাজের বিনিময়ে মজুরি নেই, স্বাধীনতা নেই, শুধু ভয় আর নির্যাতন। মায়ের অভিযোগ করলো, এখন মা অভিযোগ করছে। এদিকে রাশেদের মা ছেলে নিখোঁজ হওয়ায় থানায় অভিযোগ করলেন। তিনি বললেন আমার ছেলেকে বিদেশে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে গেছে, এখন ফোন বন্ধ। পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিল, কারণ এটি শুধু নিখোঁজের ঘটনা নয়, মানব পাচার, অভিবাসী চোরাচালান অপরাধ হতে পারে। তদন্ত শুরু করলো, কামালের ফোন, লেনদেন, যাতায়াত সব খতিয়ে দেখলো। পুলিশ অভিযান শুরু করলো। তদন্ত জানা গেল কামাল একা নয়, তার সঙ্গে আরো কয়েকজন সংঘবদ্ধ অপরাধী চক্র আছে। পুলিশ বিশেষ সংস্থা তদন্ত অভিযান চালালো। সীমান্তবর্তী একটি বাড়ি থেকে রাশের সহ কয়েকজন উদ্ধার করা হলো। সেখানে পাওয়া গেল ভুয়া কাগজপত্র, মনোযোগ দিন, পাসপোর্টের কপি, টাকার হিসাব, সব পাচার চক্রের প্রমাণ। রাশেদকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে রাখা হলো, চিকিৎসা দেওয়া হলো, ম্যাজিস্ট্রেটের সামনে তার জবানবন্দি নেওয়া হলো, যাতে আর আদালতে সে ভয় না পায়। ওই যে আমরা যে দেখলাম, ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু হলো। মামলাটি গেল মানব পাচার, অভিবাসী চোরাচালান অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে রাশেদের জবানবন্দি, উদ্ধার হওয়া কাগজপত্র, মোবাইল রেকর্ড, টাকার লেনদেন সব উপস্থাপন করা হলো। কামাল আইনজীবীদের বলল এটা শুধু বিদেশ পাঠানোর ব্যবস্থা ছিল, এটা অপরাধ নয়। কামালদের আইনজীবী বলল, কামালদের, এটা শুধু বিদেশ পাঠানোর ব্যবস্থা ছিল, শুধু অপরাধ নয়। কিন্তু ট্রাইব্যুনাল বলল প্রতারণা করে বিদেশে চাকরি প্রলোভন দেওয়া হয়েছে, ভুক্তভোগী আটক রাখা হয়েছে, ভয়ভীতি প্রলোভ দেখা হয়েছে, অবৈধভাবে সীমান্ত পার করার চেষ্টা করা হয়েছে, শ্রম শোষণের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এইসব মানব পাচার ও অভিবাসন চোরাচালান দুই ধরনের গুরুতর অপরাধের প্রমাণ। অতএব রায় হলো দীর্ঘ শুনানির পর ট্রাইব্যুনাল রায় দিল কামাল তার সহজে দোষী, তাদের কারাদণ্ড, অর্থদণ্ড হলো। পাশাপাশি আদালত নিজেই দিল রাশেদ ও অন্য ভিক্টিমদের ক্ষতিপূরণ দিতে হবে, ওই যে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। পাচার চক্রের অবৈধ অর্জিত সম্পত্তির অংশ বাজেয়াপ্ত করা হলো, যেটা 33-34 আমরা দেখলাম যে অবৈধ অর্জিত সম্পত্তি, সেগুলো বাজেয়াপ্ত করে দিল। নতুন ভাবে কে শুরু করলো, কয়েক মাস পর গ্রাম রাশেদ ফিরে আসলো। সে আগের মতো সরল থাকলো, এখন তাকে অনেক সচেতন। গ্রামে তরুণদের ডেকে বললো বিদেশে যাওয়ার স্বপ্ন দেখো, কিন্তু শর্টকাটে নয়, দালালের মিষ্টির কথায় বিশ্বাস করো না, বৈধ কাগজপত্র, সরকারি অনুমোদন, সঠিক তথ্য ছাড়া কোথাও যেও না। মা তার চোখ মুছতে মুছতে বললেন আমার ছেলে ফিরে এসেছে, এটাই সবচেয়ে বড় কথা। রাশেদ এখন মাঝে মাঝে স্কুল কলেজে গিয়ে নিজের গল্প বলে সবাইকে বোঝায় মানব পাচার শুধু একটা অপরাধ নয়, এটি মানুষের স্বপ্ন, স্বাধীনতা, জীবনের উপর আঘাত হানে। অর্থাৎ এই গল্প থেকে আমরা যে বিষয়গুলো শেখা যায়, প্রতারণা, ভয়ভীতি, বল প্রয়োগ করে মানুষকে যা কিছু নিয়ে গেছে সেটা মানব পাচারের উপাদান। প্রতারণা, ভয়ভীতি, বল প্রয়োগ, এই তিনটা মিলে হচ্ছে মানব পাচারের সংজ্ঞা, যেটা 5 ধারায় পাবো। আর রিপিট, প্রতারণা করে, থ্রেট দিয়ে, বল প্রয়োগ করে যদি কোথাও নিয়ে যায় সেটা মানব পাচারের উপাদান। অবৈধভাবে সীমান্ত পার করানো, অভিবাসী চোরাচালান। এই অভিবাসী চোরাচালানটা এখানে সংজ্ঞা দিয়ে দিল যে অভিবাসী চোরাচালানটা কি, যে অবৈধভাবে সীমান্ত যদি পার করে। শ্রমে বাধ্য করা, আটক রাখা, ঋণ দাসত্ব, এগুলো হলো শোষণ।
সংঘবদ্ধ চক্রের মাধ্যমে যদি অপরাধ করে সেটা আরো গুরুতর অপরাধ। তাই ভিকটিমের নিরাপত্তা, আশ্রয় ও জবানবন্দি ক্ষতিপূরণ আইনে গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা রাখছে। তাহলে আমরা এখানে এই গল্প থেকে এই যে মানব পাচার শাস্তি চক্র, জোর পরিশ্রম, এগুলো কিন্তু আমরা দেখছি, এবং অভিবাসী চোরাচালান, এগুলো কিন্তু আমরা প্রথমে দেখে আসছি। এই গল্প থেকে আমরা সহজভাবে যেটা আমরা দেখে আসলাম, যে এই গল্প থেকে আমরা কোন ধারাগুলো দেখলাম। প্রথম দেখলাম মানব পাচার, এই ধারাগুলো ইম্পর্টেন্ট। মানব পাচার দেখলাম 5, মানব পাচার শাস্তি 6, এবং সংঘবদ্ধতা 7, জোরপূর্বক যদি করে শ্রম দাসত্ব 9, মানব পাচার উদ্দেশ্যে যে অপহরণ করে চুরি করে 10, অভিবাসী চোরাচালান করে সেটা 14, আর অভিবাসী চোরাচালানের শাস্তি হচ্ছে 15, দলিল কাগজপত্র ব্যবহার সংক্রান্ত যে অপরাধ করে, যে ডকুমেন্ট গুলো করে সেটা হচ্ছে 16, যে দলিল আদি বা এই যে পাসপোর্ট টাসপোর্ট পাওয়া গেছে এগুলা। তো অভিযোগ গঠন করছে দায়ের 28, তদন্ত করছে 30, ট্রাইব্যুনাল গঠন, এগুলো লেস ইম্পর্টেন্ট, বিচার করছে 38, এগুলো আদালতের কাছে, এগুলো আসবে না। তবে 39-এ 3টা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আশ্রয়, ভিকটিমকে সুরক্ষা। ম্যাজিস্ট্রেট জন্মদিন করলো 44, আর ক্ষতিপূরণ কত দিল, 46। ক্লিয়ার? এখন আমি একজনকে নিয়ে আসবো, একজন এই এটা কোন ধারা থেকে প্রশ্ন সেটা একটু আমাকে জানাবেন। একজন আসেন, যে কেউ আসেন, কেউ আসেন একজন। কই, নাই কেউ নাকি? কেউ সবাই শুনতেছে না? শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। আচ্ছা, আমি বলি, সবাই ধারা বলবেন। একটি সংঘবদ্ধ চক্র গ্রামের দরিদ্র যুবকের বিদেশে চাকরি প্রলোভন দেখায়। তারা কয়েকজন ভুয়া কাগজপত্র দিয়ে সীমান্ত নিয়ে যায়। চক্রটি কয়েকজন সদস্য লোকজন সংগ্রহ করে আরেকজনকে টাকা নেয়, আরেকজন সীমান্ত পার করার ব্যবস্থা করে। পরে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে কয়েকজন ভিকটিম চিহ্নিত করে। এটা কোন কত ধারায় হবে যদি এদের মামলা নেই সংঘবদ্ধ চক্র? স্যার 19 দ্বারা। আরে উনি যারা গেছে কেন? ওটা তার একটা, ওটা হলো যে অভিবাসী 7 চোরাচালান চলে গেছে। হ্যাঁ, 7 7 ধারা তো। 7 দ্বারা স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ।